আসসালামু আলাইকুম, ফারজানা নাহিদ জানাচ্ছেন টিভিতে দেশের খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের নিরাপত্তায় বিশেষ নিরাপত্তা প্রদান সংক্রান্ত আইন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোনো আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা দেশে আর যেন কেউ গুমের শিকার না হয় সেটা নিশ্চিত করতে গুম প্রতিরোধ সংক্রান্ত জাতিসংঘের আন্তর্জাতিক কনভেনশনে বাংলাদেশ অনুস্বাক্ষর করেছে বলেও জানানো হয় এই বৈঠকে। নজরানা চৌধুরীর রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার সরকারি বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় 3.5 ঘন্টার এই বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, বন্যা, রপ্তানিমুখর শিল্পের উৎপাদন, নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখাসহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়। গুম প্রতিরোধে জাতিসংঘের এ সংক্রান্ত কনভেনশনে অনুস্বাক্ষর করার কথাও জানানো হয় এই বৈঠকে। কেউ কখনো নিজের ক্ষমতা কুক্ষিগত করতে কোনো বাহিনীকে দিয়ে, কোনো পদ্ধতির মাধ্যমে কোনো নাগরিকদেরকে সরকার বিরোধিতা করা হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করা হচ্ছে, ন্যাশনাল ইন্টারেস্টের বাইরে কাজ করা হচ্ছে, এসব বলে গুম করতে না পারে, তার জন্য এই কনভেনশনটা আমরা স্বাক্ষর করেছি এবং এইটার ব্যাপারে প্রয়োজনীয় আইনি সংস্কার আমরা গ্রহণ করব। কালো টাকা সাদা করার যে সিদ্ধান্ত বিগত সরকার নিয়েছিল তা বাতিলের সিদ্ধান্তও নেওয়া হয় উপদেষ্টা পরিষদ বৈঠকে। একই সাথে হজের সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে হজের খরচ যৌক্তিক পর্যায়ে নামিয়ে নিয়ে আসা হবে বলেও জানান উপদেষ্টা রিজওয়ানা হাসান। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান সংস্কারের যে লক্ষ্য বর্তমান সরকার নিয়েছে সেজন্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে। আমাদের এই সরকারটা হচ্ছে একটা বৈষম্য বিরোধী আন্দোলনের আউটকাম। তো সেখানে আদৌ নিরাপত্তা সংস্থা মনে করে কিনা যে এরকম দরকার আছে, সেখানে উত্তরটা হচ্ছে এরকম বিশেষ নিরাপত্তার দরকার আছে বলে তারা মনে করে না, আর এটাকে বৈষম্যমূলক মনে করা হয়েছে, সেটার ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে জয়লাভ করা বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানানো হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে। একই সাথে সাবজয়ী অনূর্ধ্ব-20 ফুটবল দলকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানতে আমরা যাচ্ছি ফেনীতে। আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী দেওয়ান গিয়াস চৌধুরী। গিয়াস, প্রথমত জানাবেন বানের পানি নামতে শুরু করেছে কিনা এবং উদ্ধার কাজ এবং ত্রাণ তৎপরতা নিয়ে আপনার কাছে কি তথ্য আছে? নাহিদ, আপনি বন্যা পরিস্থিতির যে উন্নতির খবর জানতে চেয়েছেন। আজকে এবং গত 3 দিন এই ফেনীতে রোদ উঠেছে, কিন্তু আপনি যদি খেয়াল করেন, আমি যে জায়গাটিতে দাঁড়িয়েছি এটি হচ্ছে ফেনী জেলার দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের একটি আঞ্চলিক সড়ক, এবং এই সড়কের মতো এই জেলার অন্তত 3টি উপজেলার এখনো সড়ক ডুবে আছে, বাড়িঘর ডুবে আছে, রাস্তাঘাট ডুবে আছে, এখনো মানুষ বাড়িতে ফিরতে পারেনি। এখানে মানুষ দুঃসহ যন্ত্রণা ভোগ করছেন, কারণ বন্যা গত 10 দিন হয়ে গেছে, এখনো পানি নামছে না। তো নাহিদ, আমরা দেখছিলাম আকাশে একটি হেলিকপ্টার উঠছে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে সেখানে ত্রাণ ফেলা হচ্ছে। আপনি যদি মানে এতটুই যোগাযোগ ব্যবস্থা এতই খারাপ যে এখানে নৌকা যেহেতু নাই, গাড়ি নিয়ে ট্রাক্টর নিয়ে সব জায়গায় যাওয়া যাচ্ছে না, যার কারণে ত্রাণ সহায়তাটা আসলে এখানে যদিও মানুষজন আছেন কিন্তু প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ নিয়ে যাওয়া যাচ্ছে না। তারপরে আমরা দেখেছি অনেক স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক সংগঠন ত্রাণ সহায়তা করছেন, কিন্তু এই এলাকার মানুষের অভিযোগ হচ্ছে যে যে জায়গায় দুর্গম, যে জায়গার প্রত্যন্ত এলাকাতে ত্রাণ নেওয়া যাচ্ছে না। তাই আমরা দেখছিলাম যে সকাল থেকে যে সেনাবাহিনীর যে হেলিকপ্টার সেখান থেকে ত্রাণ ফেলা হচ্ছিল। নাহিদ, আমি আরেকটু বিষয় জানি রাখি যে এখানে আমি মানুষজনের সাথে কথা বলেছি, তারা গত 11 দিন ধরে, এই 10 দিন ধরে পানির সাথে সংগ্রাম করতে করতে আর দুর্ভোগ পোহাতে পোহাতে তারা অনেকটাই ত্যক্ত বিরক্ত হয়ে গেছেন। মানুষজন আর কথা বলতে চাইছেন না, শুধু এই দুর্ভোগ থেকে কবে পরিত্রাণ পাবেন সেটাই এখন দোয়া করছেন। আর এখানে তারা যেটা বলছেন, আগামী 1 মাসও তাদের এই অবস্থা থেকে উত্তরণ পাওয়াটা কঠিন হয়ে যাবে পানি নামার পরেও। তো নাহিদ, এই ছিল আমার কাছে এই ফেনীর বন্যা পরিস্থিতির খবর। দর্শক, এবারে আমরা চাঁদপুরে যাব বন্যা পরিস্থিতির খবর জানতে। আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, চাঁদপুরে বন্যা পরিস্থিতির কি খবর আছে আপনার কাছে?
ফারজানা, চাঁদপুরে বন্যা পরিস্থিতি যদি আমি বলি, এখন আসলে স্বাভাবিক হয়নি। চাঁদপুরে এখন পর্যন্ত 2 লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছে। বিশেষ করে হচ্ছে যে যে শাহরাস্তি উপজেলা, এই উপজেলাটি হচ্ছে যে খুব প্রত্যন্ত অঞ্চলে 10টি ইউনিয়নের এখন পর্যন্ত প্রায় 70,000 মানুষ পানিবন্দী রয়েছে। ঠিক আমার পিছনে আমি যে জায়গাটি দেখাতে চাচ্ছি, এই জায়গা দিয়ে কিন্তু এখনো পানি নামছে, যদিও এই পানির ধারাবাহিকতা গত 2 দিন ধরে যাচ্ছে, তবুও কিন্তু আসলে যে নিচু এলাকাতে পানি কমছে না। আরেকটি বিষয় বলি যে এখন পর্যন্ত প্রায় সহস্রাধিক মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রে তারা ঠাঁই নিয়েছে। আমি যদি আরেকটা বিষয় বলি যে যে দুর্গম যে প্রত্যন্ত এলাকাগুলো রয়েছে, সেই এলাকাগুলোতে এখনো ত্রাণ সহায়তা না যাওয়াতে কিন্তু মানুষ একেবারে ক্ষোভ প্রকাশ করেছেন যে খুব সহসাই যাতে যারা স্বেচ্ছাসেবক এবং জেলা প্রশাসনের যারা নিয়োজিত রয়েছেন তাদেরকে আসলে সেখানে যাওয়ার অনুরোধ করেছেন। আরেকটা বিষয় হচ্ছে যে যদি বলি যে এই বন্যা যে দুর্গত এলাকাগুলো রয়েছে, সেই এলাকাগুলো এখনো প্রায় বলা চলে প্রত্যেকটি রাস্তাঘাট সবকিছুতে আসলে ক্ষতিগ্রস্ত যে চিহ্ন সেটা আসলে আস্তে আস্তে করে ভেসে উঠছে। তো এই পরিস্থিতি আসলে কবে নাগাদ আসলে স্বাভাবিক হবে সেটা আসলে এখনো বলা যাচ্ছে না। যদিও চাঁদপুরে যে পদ্মা, মেঘনা, ডাকাতিয়া যে 3 নদীর মোহনা রয়েছে, সেই নদীর মোহনায় কিন্তু যে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সেখানে তারা জানিয়েছে যে এখনো বিপদসীমার নিচেই কিন্তু রয়েছে। তো পর্যায়ক্রমে আসলে এই পানি নামলেও আসলে যে জলাবদ্ধতা সেটা কিন্তু কমছে না। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ফারজানা। অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের দুদকের মামলায় খালাস পেলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আরেক মামলায় তার বিরুদ্ধে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দুদকের করা মামলা প্রত্যাহার করা হয়েছে। কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, হয়রানিমূলক মামলার মাধ্যমে নেতাকর্মীদের জীবন ধ্বংস করা হয়েছে। তার পরিবারও প্রতিহিংসা রাজনীতির শিকার। অন্যদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা 2 মামলায় স্থায়ী জামিন পেলেন আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান বাদল। তিনি বলেন, প্রতিহিংসা পরায়ণ হয়ে তার বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা হয়েছে। রিপোর্টে আরও জানাচ্ছেন আপেল শাহরিয়ার। বিভিন্ন মামলায় আইনি লড়াইয়ে আদালতের আঙ্গিনায় আসলেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের আজকের দিনটি ছিল অন্যরকম। ঢাকার বিশেষ জজ 6-এর বিচারক মাসুদ পারভেজ তাকে দুদকের মামলায় বেকসুর খালাস দিয়ে রায় দেন। 1 দশকেরও বেশি সময় ধরে চলা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়েরকৃত মামলাটি আদালতে প্রমাণ করতে পারেনি দুদকের আইনজীবী। আরেক মামলায়ও খালাস পান তিনি। কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার তার পরিবারকে ধ্বংস করে দিয়েছে। এই 17 বছরে বহু পরিবার ধ্বংস হয়ে গেছে, একইভাবে আমার পরিবার ধ্বংস হয়ে গেছে। আমার পরিবারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আমার বিক্ষিপ্ত পরিবার থেকে একত্রিত করে এটার হলো না। একটা ভাই মারা গেল আমেরিকাতে, একটা ভাই দীর্ঘদিন বাইরে আছে। আমি দীর্ঘদিন অসুস্থ অবস্থায় এই কোর্টের বারান্দায় আপনারা দেখেছেন আমাকে বহুবার। আজকে এখানে যারা আছে সকলেই আমার মতো কম বেশি ভুক্তভোগী, কেউ কম কেউ বেশি। আমি বিশ্বাস করি আল্লাহর যে রহমত, আল্লাহর যে বিচার, এই বিচার থেকে কোনো মানুষ রেহাই পাবে না। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় জামিন আবেদন করেন আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান বাদল। তার বিরুদ্ধে 2 মামলায় আদালত তাকে স্থায়ী জামিন দেন। 10 বছর দেশে থাকিনি, আমাদের ছাত্র বৈষম্য এবং জনতার যে বিজয়, সেই বিজয়ের জন্য আমরা স্বাধীনভাবে আমরা আদালতে স্যারেন্ডার করেছি এবং বিজ্ঞ আদালত সেই স্যারেন্ডার করার পর উনি আমাকে ওনার জাজ মতো আমাকে বেল দিয়েছেন। এবং আমি আশা করছি এইসব মিথ্যা মামলা আমার না, যারা ভুক্তভোগী সবার যেন এই বিজ্ঞ আদালত বিবেচনা করেন। এ সময় ন্যায় বিচার পাবার প্রত্যাশা করেন তিনি। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। 16 বছরের পরাধীনতার শিকল থেকে বাংলাদেশের মানুষ এখন সত্যিকারের স্বাধীনতা ভোগ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দীর্ঘ 10 বছর পর কক্সবাজারের পেকুয়ায় নিজ বাড়িতে এসে সাংবাদিকদেরকে একথা বলেন তিনি। দীর্ঘ প্রায় 15-17 বছর যাবৎ তাদের কথা বলার কোনো স্বাধীনতা ছিল না, সমাবেশের কোনো স্বাধীনতা ছিল না, কোনো রকমের মৌলিক মানবাধিকার তারা ভোগ করতে পারেনি। এদেশের জনগণের সামনে বিভিন্ন রকমের কালা কানুনের মধ্য দিয়ে মিডিয়াকেও এবং জনগণকেও বাকরুদ্ধ করে রাখা হয়েছিল।
বেতন বৈষম্যের প্রতিবাদে ধামরাইতে বাটা শু কোম্পানির শ্রমিকেরা অবরোধ করেছে ঢাকা আরিচা মহাসড়কে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে, সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের। মাসিক ন্যূনতম 15,000 টাকা বেতন, ওভারটাইম, মাসিক মোট বেতনের সমান ঈদ বোনাস সহ 7 দফা দাবিতে দুপুরের পর কারখানা থেকে বের হয়ে আসে শ্রমিকেরা। এ সময় বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে তারা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে শ্রমিকদের আশ্বস্ত করার চেষ্টা করেন। তবে বাটা শু কোম্পানির তরফে দাবি মানার বিষয়ে কোনো সুনির্দিষ্ট ঘোষণা না দেয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন তারা। সাভার ও আশুলিয়ায় শিল্পাঞ্চলে চাঁদাবাজি এবং নৈরাজ্য ঠেকাতে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছে বিএনপি। কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু। দুপুরে সাভারের নিজ বাসভবনে চলমান পরিস্থিতি নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। দেশের বিভিন্ন স্থানে বন্যা কবলিত এলাকায় উদ্ধার এবং ত্রাণ সহায়তার পাশাপাশি ফিল্ড হাসপাতালের মাধ্যমে চিকিৎসা সেবা শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী। ইতোমধ্যে ফেনীর ফুলগাজী উপজেলায় 30 শয্যার একটি অস্থায়ী ফিল্ড হসপিটাল স্থাপন করা হয়েছে, যেখানে প্রতিদিন ইনডোর এবং আউটডোরে সেবা প্রদান করে যাচ্ছে। পাশাপাশি বিনামূল্যে ওষুধ, খাবার, স্যালাইন এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করা হচ্ছে। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।